আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এবং তোমরা অনেকেই কমেন্টসে জানিয়েছো যে তোমাদেরকে যেন দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় ক্লাসটি করাই, এবং সেই লক্ষ্যেই হচ্ছে আজকের ক্লাসটি। এবং তোমরা যারা ক্লাসটি করছো অবশ্যই তোমাদের জায়গায় তোমরা বই খাতা কলম নিয়ে বসবে, সেই আশা রাখছি। তো চলো আমরা শুরু করি। এই দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের যে অধ্যায়টি সেটি সাজানো হয়েছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে, অর্থাৎ বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচন ব্যবস্থা সম্পর্কে এই অধ্যায়ে আমরা বিস্তারিত জানব। তো তোমরা অনেক সৌভাগ্যবান যে তোমরা অল্প বয়সে একাধিক নির্বাচন দেখেছো, বাংলাদেশের জাতীয় নির্বাচন সহ। কারণ 2024 সালেও নির্বাচন হয়েছে এবং 2026 সালেও নির্বাচন হয়েছে খুব রিসেন্টলি। তো এই দুইটা নির্বাচনের মধ্য দিয়ে তোমরা এই নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সামগ্রিক একটা আইডিয়া পেয়েছি। তবে এই অধ্যায়ে আমরা আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচনের ক্ষেত্রে আমাদের দেশের যারা জনগণ রয়েছে সেই জনগণ কি রকম ভূমিকা রাখতে পারে, এবং আমাদের আমরা যারা নাগরিক আমাদের কি কি ভূমিকা রাখা উচিত, এবং আমাদের দেশের স্বাধীনতার পরবর্তী সময় থেকে যে এই নির্বাচনগুলো হয়েছে এই পর্যন্ত প্রায় জাতীয় নির্বাচন হয়েছে 13টা, সেই নির্বাচনগুলোতে কারা কিভাবে জয়লাভ করেছে এবং কতটি আসনে জয়লাভ করেছে সেই বিষয়গুলোই এই অধ্যায়ে আমরা জানবো। তাহলে চলো শুরু করা যাক। যে বাংলাদেশ স্বাধীনতার পর তোমরা জানো যে অস্থায়ী যে সরকার গঠিত হয়েছে, যেটাকে আমরা বলি মুজিবনগর সরকার, সেই অস্থায়ী সরকারের ক্ষেত্রে আমরা কোনো নির্বাচন দেখি না। এরা মূলত নির্বাচিত হয়েছে 1970-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যারা প্রতিনিধি ছিল তাদের মধ্য থেকেই এখানে প্রতিনিধিত্ব গড়ে উঠেছিল, এবং তাদের দিয়েই গড়ে উঠেছিল অস্থায়ী সরকার। এবং বাংলাদেশের যে প্রথম নির্বাচন হয়েছে 1973-এর নির্বাচন 7ই মার্চের, সেটাই ছিল বাংলাদেশের প্রথম নির্বাচন। তো আমরা পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে জানবো। তো প্রথমে আমরা আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা সেটা সম্পর্কে একটু আইডিয়া নেই। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা সবাই আমরা জানি। গণতন্ত্র মানে হচ্ছে যেখানে জনগণের প্রতিনিধিত্ব। আমরা যারা নাগরিক রয়েছি, আমাদের যারা অর্থাৎ আমরা যারা নাগরিক, আমরা যারা জনগণ, এই জনগণের শাসনকে বলে গণতন্ত্র। আমরা জনগণরাই রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করছি। তাহলে যেই সরকার ব্যবস্থায় বা যেই শাসন ব্যবস্থায় জনগণ রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করে সেটাকে গণতন্ত্র বলে। এবং এখানে বলে রাখা ভালো, তবে আগে যে ধরনের গণতন্ত্র ছিল, একটা সময় ছিল প্রত্যক্ষ গণতন্ত্র, বাট রাইট নাও এই প্রত্যক্ষ গণতন্ত্রের জায়গায় প্রতিষ্ঠা হয়েছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। তার মানে এখন আর প্রত্যক্ষ গণতন্ত্র তেমন একটা দেখা যায় না। এখন যেই গণতন্ত্র আমরা সচরাচর দেখি আমাদের দেশ সহ পৃথিবীতে বর্তমানে যে জনপ্রিয় গণতান্ত্রিক ধারা, সেটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। তাহলে এখানে আমরা যারা জনগণ তারা আগে আমরা কাদেরকে প্রতিনিধি নির্বাচিত করে, আমাদের যারা প্রতিনিধি তারা একটা প্রক্রিয়া অনুসরণ করে, যেটাকে আমরা বলি যে তোমার নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রক্রিয়াটা হচ্ছে নির্বাচন, অর্থাৎ জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি বাছাই করবে। তার মানে হচ্ছে আমাদের দেশে আমরা যারা জনগণ আছি আমরা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাছাই করি, সেই প্রতিনিধিরা গিয়েই হচ্ছে সরকার গঠন করে এবং রাষ্ট্র পরিচালনা করে। এটা খুব সিম্পল একটা বিষয়। তো বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র এবং বাংলাদেশ যেহেতু পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা আছি, তো পরোক্ষ গণতন্ত্রের মধ্যে প্রতিনিধি বাছাই করতে হয়। পরোক্ষ গণতন্ত্রে কি বাছাই করতে হয়? প্রতিনিধি বাছাই করতে হয়। যেহেতু আমরা এখন পরোক্ষ গণতন্ত্রে আছি, আমাদেরকে অবশ্যই প্রতিনিধি বাছাই করতে হবে, তার জন্য দরকার নির্বাচন। এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে 11 নম্বর অনুচ্ছেদে দ্বিতীয় ভাগে, মনে রাখতে হবে দ্বিতীয় ভাগ। তাহলে বাংলাদেশের সংবিধানে কয়টা ভাগ রয়েছে? বাংলাদেশের সংবিধানে প্রায় 11টি ভাগ রয়েছে। এই 11টি ভাগের মধ্যে 11 নম্বর অনুচ্ছেদে, তাহলে মনে রাখা কঠিন হবে? মনে রাখা কঠিন হবে না, কারণ বাংলাদেশের সংবিধানে রয়েছে 11টি ভাগ এবং অনুচ্ছেদে 11 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বলা হয়েছে রাষ্ট্রের প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এই গণতান্ত্রিক আদর্শকে বাস্তবায়ন করতে, অর্থাৎ আমরা যে 11 নম্বর অনুচ্ছেদ আছে আমাদের, বলা হয়েছে না যে আমাদের মূলনীতিগুলো তো আমরা জানি নাকি জানি না। আমাদের দেশের যে 4টি মূলনীতি আছে, সেই মূলনীতিগুলোর মধ্যে একটা মূলনীতি হচ্ছে কি, যে তোমার জাতীয়তাবাদ। কি? জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদটা সম্পর্কে বলা আছে কত নম্বর অনুচ্ছেদে? জাতীয়তাবাদ, এটা সম্পর্কে বলা আছে আমাদের সংবিধানের 9ম অনুচ্ছেদে। এরপরে আছে কি, জাতীয়তাবাদের পরে আছে হচ্ছে আমাদের সমাজতন্ত্র। ঠিক আছে, সমাজতন্ত্র বলা আছে কত নম্বর অনুচ্ছেদে? আমাদের 10ম অনুচ্ছেদে। আর আমাদের যে গণতন্ত্রের কথা আমি মাত্র বললাম, সেই গণতন্ত্রে এর কথা বলা আছে 11 নাম্বার অনুচ্ছেদে। আর 12 নম্বর অনুচ্ছেদ, আমরা আমাদের দেশের যে মূলনীতি আছে 4টা মূলনীতি, সেখানে ধর্ম নিরপেক্ষতার যে কথা বলা আছে, সেই ধর্ম নিরপেক্ষতা হচ্ছে আমাদের সংবিধানে 12 নম্বর অনুচ্ছেদে। আমাদের যদিও এটা দরকার নাই, আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে এই যে 11 নম্বর অনুচ্ছেদ, যে বলা আছে যে গণতন্ত্র, যে রাষ্ট্রের প্রশাসনিক সকল ক্ষেত্রে যে নির্বাচিত প্রতিনিধিরাই মূলত প্রতিনিধিত্ব করবে। তাহলে এখানে যে বিষয়টা বুঝছে সেটা হচ্ছে এই 11 নম্বর অনুচ্ছেদের কথা। এই গণতান্ত্রিক আদর্শকে বাস্তবায়িত করার জন্য বাংলাদেশ সর্বজনীন ভোটাধিকার, এই যে সর্বজনীন ভোটাধিকার, এই সর্বজনীন ভোটাধিকারের মানে কি? সর্বজনীন ভোটাধিকারের মানে হচ্ছে রাষ্ট্রে যারা নাগরিক, এরা যদি 18 বছর প্রাপ্তবয়স্ক হয়, মানে সর্বজনীন ভোটাধিকার, দেখো সর্বজনীন ভোটাধিকার মানে হচ্ছে 18 বছর প্লাস যে কোনো নাগরিক, এখানে জাত পাত ধর্ম বর্ণ জাতি নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষেরা ভোট দিতে পারবে। এটাই হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। এই সর্বজনীন ভোটাধিকার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে এখানে যে বলা আছে 11 নম্বর অনুচ্ছেদে গণতন্ত্রের কথা, সেই গণতন্ত্রের কথা অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিরাই মূলত আমাদের দেশের নির্বাচনের প্রতিনিধিত্ব করবে। এই বিষয়টাই মূলত এখানে তুলে ধরা হয়েছে। আমরা এখন আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা আছে, সেই নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য কেমন হবে। তো আগে আমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে হবে যে নির্বাচন কি। যদি বলা হয় নির্বাচন কি, তাহলে আমরা খুব সিম্পল ভাবে বলবো, নির্বাচন হলো গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিধি বাছাইকরণের প্রক্রিয়া। আবার বলছি, নির্বাচন হলো গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াই হচ্ছে নির্বাচন। তো আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা রয়েছে, সেই নির্বাচন ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা পর্যায়ক্রমিক জানবো। বাংলাদেশের প্রথম হচ্ছে গণতান্ত্রিক ভিত্তি। যেহেতু বাংলাদেশের সংবিধানে 11 নম্বর অনুচ্ছেদে গণতন্ত্রের কথা বলা আছে, সেক্ষেত্রে আমাদের দেশে প্রতিনিধি বাছাইয়ে অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা হবে। তাহলে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। তোমাদের বলে রাখি, এই অধ্যায়ে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই অংশটা, যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য, যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। তাহলে আরেকটা হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। সর্বজনীন ভোটাধিকারটা কি? সর্বজনীন ভোটাধিকারটা হচ্ছে মূলত যেখানে জাত পাত নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে 18 বছর বা তদূর্ধ্ব, মানে 18 বছর প্লাস যারা, তারা সবাই এখানে ভোট দিতে পারবে প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে, এবং সকল নাগরিক ভোটাধিকার প্রয়োগ করবে। এবং 3 নম্বর বলছে যে ভোটার তালিকা ও সম ভোটাধিকার, এখানে স্পষ্ট এবং নির্দিষ্ট এলাকার নির্ধারিত ভোটারগণ একটা করে ভোট দিতে পারবে, অর্থাৎ সম ভোটাধিকার। সম ভোটাধিকার মানে হচ্ছে একজন একাধিক ভোট দিতে পারবে না। এখানে প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল, যদি একাধিক ভোট দেওয়ার সুযোগ থাকে তাহলে সবাই পাবে, আবার একটা ভোট দেওয়ার সুযোগ থাকলে সবাই ওই একটা ভোটেই দিবে। তাহলে সম ভোটাধিকার মানে সবাই সমানভাবে পাবে। ভোটার তালিকা নির্দিষ্ট এলাকার জন্য একটি নির্ভুল এবং অভিন্ন ভোটার তালিকা প্রণয়ন করা হবে। এই তালিকা ছাড়া অন্য কোনো তালিকা গ্রহণযোগ্য হবে না। এবং সেই তালিকা তৈরি করে কে, আমরা তো জানি, আমাদের 7ম অধ্যায়ে আমরা করেছি যে নির্বাচন কমিশন রয়েছে আমাদের দেশে, সেই নির্বাচন কমিশনই মূলত আমাদের দেশে যে ভোটার তালিকা তৈরি করে। আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনই হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করে। এবং আমাদের দেশের যে নীতি রয়েছে সেটা হচ্ছে এক ব্যক্তি এক ভোট নীতি।
এই জন্য আমি তোমাদেরকে একটু আগে এক ভোটের কথা বলেছি, অর্থাৎ প্রত্যেকটা নাগরিকই একটা করে ভোট দিতে পারবে এটা বলেছে। তো এক ভোট এক মানে এক ব্যক্তি এক ভোট নীতি এখানে চালু রয়েছে আমাদের দেশে, এবং সকল ভোটারের মূল্য কিন্তু সমান, অর্থাৎ সবাই সমানভাবে গুরুত্ব পাবে এবং সমান ধরনের প্রায়োরিটি পাবে এই বিষয়টা। আমরা এরপরে যাই, আমাদের আরো যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে গোপন ভোট পদ্ধতি। আমাদের দেশে যে ভোট পদ্ধতি প্রচলিত থাকবে সেটা হচ্ছে গোপন ভোট পদ্ধতি, অর্থাৎ এখানে কে কাকে ভোট দিয়েছে এবং কিরকম ভোট দিয়েছে এটা কিন্তু কেউ জানতে পারবে না। সবাই ইন্ডিভিজুয়াল ভোট দিবে এবং প্রত্যেকে গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিবে, এবং ভোটার কার পক্ষে ভোট দিয়েছে তা প্রকাশ করা বাধ্যতামূলক নয়। এখানে এটা আবশ্যক নয় যে ভোটার কাকে ভোট দিয়েছে বা কে ভোট পেয়েছে, এটা কিন্তু আবশ্যক নয়, অর্থাৎ বাধ্যতামূলক নয়। তাহলে ভোটারের ক্ষেত্রে অর্থাৎ গোপন ভোট পদ্ধতি এখানে অনুসরণ করা হবে। আর একটা হচ্ছে সরল ভোট পদ্ধতি। সরল ভোট পদ্ধতি মানে কি, এখানে খুব সহজভাবে সরলভাবে একটা ব্যালট পেপার থাকবে, সেখানে তারা ব্যালট পেপারের মধ্যে প্রার্থীকে পছন্দ সেই প্রার্থীকে ভোট দিবে। তোমরা তো নিশ্চয়ই জানো সবাই, যেমন ধরো এই যে দানের শীষ, হ্যাঁ, তারপর হচ্ছে ধরো শাপলা কলি। তো এই যে তোমার নির্দিষ্ট প্রতীকে জাস্ট হচ্ছে গিয়ে একটা সিল দিবে, এটা হচ্ছে তোমার কি যে ব্যালট পেপার, অর্থাৎ সরল ভোট পদ্ধতি। এরপরে হচ্ছে প্রত্যক্ষ ভোট পদ্ধতি, অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন বলো আর বা স্থানীয় পর্যায়ে নির্বাচন বলো, এখানের নাগরিকরা যারা স্থানীয় নাগরিক বা প্রতিনিধি আছে তাদেরকে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই হচ্ছে প্রত্যক্ষ ভোট পদ্ধতি। তাহলে জাতীয় সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে প্রত্যক্ষ ভোট পদ্ধতি অনুসরণ করা হবে। এখানে প্রত্যেকটা নাগরিক তার যে প্রতিনিধি, সেই প্রতিনিধিকে বাছাইয়ের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে ভোট দিয়ে তারা হচ্ছে মানে প্রতিনিধিকে বাছাই করবে। তাহলে প্রত্যক্ষ ভোট পদ্ধতি গেল। এরপর আরেকটা বৈশিষ্ট্য যেটা আমাদের দেশের, সেটা হচ্ছে আমাদের দেশে যে এক ভোট এক নীতির কথা বললাম, এটাও বললাম যে এক ভোট এক নীতি, প্রত্যক্ষ ভোট পদ্ধতি, সরল ভোট পদ্ধতি, গোপন ভোট পদ্ধতি এবং সেই সাথে গণতান্ত্রিক ভাবে প্রতিনিধি বাছাই। এখানে কেউ কাউকে ভোট দেওয়ার জন্য জোর জবরদস্তি করবে না এবং সর্বজনীন ভোট প্রয়োগ করা যায়, অর্থাৎ হচ্ছে রাষ্ট্রে 18 বছর প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা নাগরিকই ভোট দিতে পারে, এবং ভোটার তালিকা এবং সমভোটাধিকার অর্থাৎ এক ভোট এক ব্যক্তি এক ভোট নীতি মূলত এখানে অনুসরণ করা হয়। তাহলে আমরা অনেক কিছুই আমরা জানলাম যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কেমন, এবং এই নির্বাচন পরিচালনার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বাধীন একটা নির্বাচন কমিশন। এবং স্বাধীন নির্বাচন কমিশন আমাদের দেশে সাংবিধানিকভাবে নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠিত। তো কতটুকু স্বাধীন থাকে এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু হচ্ছে তারপরও সাংবিধানিকভাবে আমাদের দেশে একটা নির্বাচন কমিশন রয়েছে। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো আবার একটু রিমাইন্ড করি। প্রথমত, বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা যেহেতু গণতান্ত্রিক, নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক, সর্বজনীন ভোটাধিকার, প্রত্যেকটা নাগরিক, পরীক্ষায় এটা প্রায় সময় অনুধাবনমূলক প্রশ্নে আসে সর্বজনীন ভোটাধিকার মানে কি, এবং অন্যদিকে ভোটার তালিকা এবং সমভোটাধিকার। আমাদের দেশে প্রত্যেকটা নাগরিকের নাম সংবলিত ভোটারের একটা তালিকা প্রস্তুত করা হয় নির্দিষ্ট সময়ের পরে, এবং আর প্রত্যেকেই একটা করে ভোট দিতে পারে, এটা হচ্ছে সমভোটাধিকার। এরপরে আসে হচ্ছে বাংলাদেশের গোপন ভোট পদ্ধতি। এটার মানে হচ্ছে প্রত্যেকে কে কাকে ভোট দিবে এটা কেউ কখনো বুঝতে পারবে না বা এটা জানার সুযোগ থাকবে না, এটা গোপন ভোট পদ্ধতি। আর এটা সরল ভোট পদ্ধতি, জাস্ট সিল নিয়ে যাবে, প্রতীকে সিল মারবে, দেন হচ্ছে সেটা ব্যালট বক্সে রেখে দিবে, এটাই হচ্ছে আমাদের সরল ভোট পদ্ধতি। আর এটা হচ্ছে প্রত্যক্ষ ভোট পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি, ইন্ডিভিজুয়াল নাগরিক তাদের পছন্দসই ব্যক্তিকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করবে, এটা হচ্ছে প্রত্যক্ষ ভোট পদ্ধতি। আমরা এবার আসি হচ্ছে বাংলাদেশের যে নির্বাচন সমূহ হয়েছে সেই নির্বাচনগুলো সম্পর্কে আমরা পর্যায়ক্রমিকভাবে জানবো। প্রথমে আমরা বাংলাদেশের প্রথম নির্বাচন, যেটাকে আমরা প্রথম জাতীয় সংসদ নির্বাচন, আমরা সবাই তো জানি যে 7ই মার্চ 1971 সালে একটা ভাষণ দেওয়া হয়েছে। শেখ মুজিব 1971 সালে 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ রেসকোর্স ময়দানে, এই ভাষণ যেটা, সেই ভাষণের সময়টাকে স্মরণীয় করে রাখার জন্য তৎকালীন যারা নেতৃবৃন্দ ছিল তারা পরবর্তী 1973-এ সংবিধান তৈরি হওয়ার পরে, তোমরা নিশ্চয়ই জানো 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এর পরবর্তীতে 1972 সালে বাংলাদেশ সংবিধান রচনা করেছে। 1973 সালে ওই সংবিধান অনুযায়ী বাংলাদেশের যে প্রথম প্রতিনিধি বাছাইয়ের যে প্রক্রিয়া, যে নির্বাচন, সেই নির্বাচনটা
শুরু করেছে। আমরা 1973-এর নির্বাচন সম্পর্কে জানবো, যেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং সেখানে সংসদ নেতা হয়েছিলেন শেখ মুজিব। শেখ মুজিব প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তাহলে শেখ মুজিব সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, কারণ আমাদের পাঠ্য বইগুলোতে শেখ মুজিবের সম্পর্কে পরিণতিতেও আছে তোমাদের তৃতীয়তে। তো তিনি ওই সময়ে নেতৃত্বে এসেছিলেন এবং সেই সময়ে মেজরিটি ছিল হচ্ছে আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগই সে সময়ে 300টি আসনের মধ্যে 293টি আসন লাভ করেছিল আওয়ামী লীগের যে জোট। এবং এর বাইরেও আরো অনেকেই অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচন অংশ নিয়েছিল, তবে সেখানে মেজরিটি পেয়েছিল হচ্ছে আওয়ামী লীগ। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যে তোমরা জানো যে দেশের এর পরবর্তী সময়ে দেশে অনেক চড়াই উতরাই অতিক্রম করে বাংলাদেশ একটা নির্বাচনের দিকে গেছে, যেটা জিয়াউর রহমান নির্বাচন অংশগ্রহণ করেছিল সেই সময়ে, দ্বিতীয় নির্বাচন, যেটা 1979 সালে অনুষ্ঠিত হয়েছিল। তোমরা জানো এর মাঝখানে আরো অনেক ঘটনা ঘটেছে, যে শেখ মুজিবের পরিবারকে হত্যা করা হয়েছিল, কারণ হচ্ছে তিনি বাকশাল কায়েম করেছিলেন। বাকশাল মানে হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থার যে সরকার, অর্থাৎ তিনি একদলীয় শাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে বাকি রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, যার দরুন দেশে একটা সিপাহী বা সেনা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। সেই সেনা বিদ্রোহে বিশেষ করে শেখ মুজিবের পরিবার নিহত হয়, এবং এর পরবর্তী সময়ে সেনাবাহিনী হচ্ছে দেশের যে ক্ষমতা, সেই ক্ষমতা তারা হস্তগত করেছিল, এবং সেনা নেতৃত্বে বিভিন্ন চড়াই উতরাই পরবর্তীতে জিয়াউর রহমানের নেতৃত্বে দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সে সময়ে। এবং জিয়াউর রহমান সে সময় একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিল, সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যেটা বর্তমানে ক্ষমতায় রয়েছে 2026 সালের নির্বাচনের পরে। তোমরা যারা এরপরেও এই ভিডিওগুলো দেখবা, তোমরা তখন ওই সময়ে কারা নির্বাচিত হয় সেটা তো বলা যায় না, কোন সময় কি হয়ে যায়। তো ভিডিও রেকর্ড যে সময় হচ্ছে সে সময় বিএনপি ক্ষমতায় রয়েছে এবং 260টি আসন লাভ করেছিল সে সময়ে। তার মানে সে সময়ে তুমুল জনপ্রিয়তা তাদের ছিল। যদিও বর্তমানে বিএনপির জোট আরো বেশি আসন লাভ করেছে 2026 এসে, কিন্তু তারপরে সেই সময় বিএনপির, জিয়াউর রহমানের যে বিএনপি, প্রতিষ্ঠিত বিএনপি, সে সময়ে তুমুল জনপ্রিয়তা ছিল এবং সেই সময় 260টি আসন লাভ করেছিল। এরপরে যে নির্বাচন হয়েছে তোমরা নিশ্চয়ই জানো, যে এরপরে কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর জিয়াউর রহমানকে হত্যা করা হয় এবং এরপরে ক্ষমতা দখল করে, তাও আবার সেনাবাহিনী ক্ষমতা দখল করে। এবং এরপরে এই জেনারেল এরশাদ, তোমরা জানো যে জাতীয় পার্টি, জেনারেল এরশাদের প্রতিষ্ঠিত সেই জাতীয় পার্টি। আমাদের সবগুলো নির্বাচন যে একদম পরিপূর্ণভাবে জানতে হবে ব্যাপারটা আসলে ওইরকম না। তোমরা যারা পরীক্ষা পাশের জন্য পড়তেছো, তাহলে আমি তোমাদেরকে বলবো পরীক্ষা পাশের জন্য হইলে তোমরা প্রথম নির্বাচনটা করবা, দ্বিতীয় নির্বাচনটা পড়বা। এরপরে আমি এটা এত বেশি পড়ার দরকার নাই, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে না তেমন একটা। তবে মনে রাখতে হবে 1986 সালের নির্বাচনে জাতীয় পার্টি জয়লাভ করেছিল। কোন নির্বাচনে কারা জয়লাভ করেছিল এটা জানাটা খুবই জরুরি, কারণ পরীক্ষায় কোন সময় কোনটা আসে এটা বলা যায় না। তারপরেও বেশিরভাগ সময় এই প্রথম নির্বাচনটা আসতে পারে, দ্বিতীয় নির্বাচনটা বর্তমান প্রেক্ষাপটে আসতে পারে। তো তোমরা জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করার পর তোমরা নিশ্চয়ই জানো যে চট্টগ্রামে যারা আছো, জিয়া স্মৃতি জাদুঘর, যেটা তৎকালীন সময়ে চট্টগ্রাম সার্কিট হাউস ছিল, ওইখানে তাকে হত্যা করার পর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে জাতীয় পার্টি তথা এরশাদের নেতৃত্বাধীন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল সরকার গঠন করেছিল। চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাও এরশাদের আমলেই, জাতীয় পার্টি সেখানেও জয়লাভ করেছিল। জাতীয় পার্টি এক ধরনের কৌশলের মাধ্যমে ক্ষমতাকে জিইয়ে রেখেছিল, অর্থাৎ ক্ষমতাকে ধরে রেখেছিল। এখন আমাদের এই যে নির্বাচনটা, চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে যে এই নির্বাচনটা আসলে কিভাবে হয়েছিল। আমরা একটু জেমিনাইতে গিয়ে তোমরা চ্যাটজিপিটি ইউজ করতে পারো, জেমিনাই ইউজ করতে পারো। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন, তাহলে আমরা চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন সার্চ করলাম, এখানে আমাদের তথ্যগুলো আসবে। যেহেতু আমি আগে থেকে এগুলো সার্চ করতেছিলাম বা এগুলো সম্পর্কে আমি স্টাডি করতেছিলাম, তো তোমরা দেখো যে জেনারেল এরশাদের সময়ে তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ, এর সময়ে যে এরশাদেই মূলত হচ্ছে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। তবে এই নির্বাচনটা 1988-তে দেখো এখানে, এবং মোট ভোটারের সংখ্যাটা হিউজ দেখানো হয়েছে এখানে, একটা বিশাল সংখ্যক, প্রায় 4,98,00,000 ভোটারের। যদিও এগুলো আমাদের দরকার নাই, তবে মনে রাখতে হবে এই নির্বাচনটা বর্জন করেছিল। মনে রাখতে হবে এটা, যে
রাজনৈতিক প্রেক্ষাপট ছিল কি, সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ জাতীয় পার্টি এর বাদে বাংলাদেশের মোস্ট অফ দা পলিটিক্যাল পার্টি এটা বর্জন করেছিল। এই নির্বাচন বর্জন করার দরুন পরবর্তীতে একটা এরশাদ বিরোধী একটা গণ আন্দোলনের দিকে বাংলাদেশ গিয়েছে এবং একটা গণ আন্দোলনও হয়েছে এবং এরশাদ সে সময়ে একচেটিয়াভাবে 251টি আসন লাভ করেছিল এবং 300টি আসনের মধ্যে 291টি আসন তারা লাভ করেছিল এবং সম্মিলিত বিরোধী দল 19টি অর্থাৎ সিওপি কম্বাইন্ড অপোজিশন পার্টি 19টি আসন লাভ করেছে এবং 2টি ফ্রিডম পার্টি। এগুলো আমাদের দরকার নাই, আমাদের এটাই মনে রাখতে হবে যে তৎকালীন সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট ছিল যে জাতীয় পার্টি সহ সারা বাকি বেশিরভাগ রাজনৈতিক দলই এই নির্বাচনটা বর্জন করেছিল। তাহলে আমরা নির্বাচনের বিষয়েও জানলাম যে জাতীয় পার্টির আমলে বা এরশাদের আমলে যে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেটা আমরা মনে রাখবো 1988 সালে, এবং পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন যেটা 1991 সালে অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ মাঝখান দিয়ে বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে 1989-90 এর এই সময়ে। 91-তে একটা তত্ত্বাবধায়ক সরকার, মনে রাখতে হবে যে এই তত্ত্বাবধায়ক সরকার ছিল অসাংবিধানিক। কেন আমি এই কথাটা বললাম অসাংবিধানিক বলার পেছনে মূল কারণ হচ্ছে এই সময়ে যে সাংবিধানিকভাবে কোনো তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করা হয় নাই, সাংবিধানিকভাবে কোনো তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করা হয় নাই। তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু না করেই অসাংবিধানিকভাবে, এই কারণেই বলছি যে বাকি যেহেতু অভ্যুত্থান হয়েছে, তোমরা জানো অভ্যুত্থানের পরে অনেক কিছুই আসলে কি করা হয় না, যে অনেক কিছু মানে সংস্কার না করেই যে রাজনৈতিক দলগুলো নির্বাচন দিয়ে দেয়, হ্যাঁ নির্বাচন দিয়ে দেন, এরকম একটা মানে স্লোগান তুলে আর কি, যে নির্বাচন দরকার এই মুহূর্তে, গণতান্ত্রিক সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার, এরকম কিছু কথাবার্তা তারা তুলে। সেই সময়েও সেম বিষয়টা ঘটেছে 1991-এ। এই 1991-এ যে অসাংবিধানিক মানে রাজনৈতিক দলগুলো সম্মত হয়েছে যে একজন তত্ত্বাবধায়ক সরকার দিবে এবং নিরপেক্ষভাবে সে একটা নির্বাচন আয়োজন করবে, এবং এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে 1991-তে এবং তত্ত্বাবধায়কের নেতৃত্বে এটা হয়েছে বিধায় এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বলা হয়। বিএনপি সেখানে 142টি আসন পেয়ে সরকার গঠন করেছিল 1991, এবং বলে রাখা ভালো সেখানে জামাত বিএনপি কে আকণ্ঠ সমর্থন দিয়েছে এবং সেই সময় বিএনপি প্রায় হেরেই যাচ্ছিল, সেখানে জামাত গিয়ে সেখানে হচ্ছে বিএনপির সাথে জোট গঠন করেই মূলত হচ্ছে বিএনপি কে আসনগুলো নিঃশর্তভাবে দিয়েই হচ্ছে এই সরকারটা গঠন করেছিল। তো বিএনপি সরকার পাওয়ার পরে কি করলো, বিএনপি সরকার পাওয়ার পর ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করলো, তবে সেটা কি করে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না দিয়েই, অর্থাৎ বিএনপি এই যে 91 যে ক্ষমতায় আসলো সেখানে তারা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন মেনে নিয়েছে, মানে একটা নিরপেক্ষ একটা সরকার যারা কিনা নির্বাচন দিবে, এই নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনতা তারা মেনে নিলেও পরবর্তীতে তারা এটা নিজেদের মতো করে একটা নির্বাচন দেয় এবং সেখানে বিরোধী দল অর্থাৎ বাকি দলগুলো সেই নির্বাচন বর্জন করে, যার দরুন এই নির্বাচনটার পরবর্তীতে যে বিএনপি নির্বাচিত, এখানে একদম বলতে গেলে উপস্থিতি খুবই কম ছিল। এখানে স্পষ্টভাবে বলছে যে এই নির্বাচনে উপস্থিতির হার ছিল মাত্র 21%, অর্থাৎ ভোটার বেশিরভাগ যেহেতু বর্জন করেছে 21% ভোটার, এবং এই সংসদের মেয়াদ ছিল স্বল্পকালীন। এই স্বল্পকালীন এই কারণে যে ঠিক তার মানে একই বছরে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এটা অনুষ্ঠিত হয়েছে 1996 এর ফেব্রুয়ারিতে, এবং এর পরবর্তীতে যেটা অনুষ্ঠিত হয়েছে জুন মাসে। দেখো জুন মাসে 1997 আবার পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেইখানে তত্ত্বাবধায়ক সরকারটাকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করা হয় এবং ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা, অর্থাৎ ততদিনেই তত্ত্বাবধায়ক সরকারটাকে যে সাংবিধানিকভাবে, তাহলে আমরা জানলাম যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনটা শুরু হয়েছে 1991-তে, তবে সেই সময় সংবিধানে উল্লেখ ছিল না, সংবিধানে উল্লেখ করা হয় এবং সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয় 1996 থেকে, এবং এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত যেই সরকারই জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেয় নাই, জন আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দেয় নাই, তারাই কিন্তু দীর্ঘ সময় ক্ষমতা টিকে থাকতে পারে নাই। এবং এই যে দেখো পালা বদলে যে এরশাদ জনগণের কথা শুনে নাই, স্বৈরাচারী ভাবে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে, পরে তাকে সরিয়ে দিয়েছে, এবং বিএনপি ক্ষমতায় এসেছিল, বিএনপি
স্বৈরাচারী কায়দায় যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অনেকটা বিলুপ্ত করে ক্ষমতায় থাকতে চেয়েছে তাদেরকেও জনগণ প্রতিহত করেছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 96-তে আসার পর থেকে তাদের যে শাসন ব্যবস্থা সেটা চলে এবং তারা পরবর্তীতে 2001 সালে নির্বাচন দেয় এবং সেখানে তত্ত্বাবধায়কের অধীনে দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, অর্থাৎ সাংবিধানিক। তো বলে রাখা ভালো যে সাংবিধানিক দ্বিতীয় নির্বাচন, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থার তৃতীয় নির্বাচন ছিল, এটা বিএনপি জয়লাভ করে। দেখো মানে বাংলাদেশের জনগণের প্যাটার্নটা হচ্ছে এখানেই যে বাংলাদেশের জনগণ একটা রাজনৈতিক দলকে একচেটিয়া ভাবে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় দেখতে চায় না। এটা বাংলাদেশের নির্বাচনের যে হিস্ট্রি বা ইতিহাস সেটা দেখলেই আমরা বুঝতে পারি। বিশেষ করে যে নির্বাচনগুলো হয়েছে পূর্ববর্তী, সেই নির্বাচনগুলোতে আমরা ঘুরে ফিরে দেখছি যে একটা না একটা দল পরিবর্তন হয়েছে, অর্থাৎ দল পরিবর্তন হয়েই ক্ষমতা পালাবদল করেছে। এবং এরপরে আমাদের যে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 2008 সালে। তোমরা জানো মাঝখান দিয়ে বাংলাদেশের একটা মানে খুব এটাকে ভালো সময় যায় নাই। বিশেষ করে 2001-এর পরে 2006-এ নির্বাচন হওয়ার কথা, যেহেতু বাংলাদেশের মেয়াদ, সংসদের মেয়াদ 5 বছর, কিন্তু 5 বছর পরে দেশের পরিস্থিতি 1/11-এর সময় একটু পরিস্থিতি খারাপ হয়ে যায়। এটা সম্পর্কে তোমরা গুগলে জেনে নিতে পারো 1/11 কিভাবে হয়েছে। তো এই যে ঘটনাটা বিশেষ করে 2008-এর আগে, 2006 থেকে 2008 পর্যন্ত, ওই সময়ে বিশেষ করে সেনা শাসন এবং তত্ত্বাবধায়ক শাসন এর মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। কিন্তু এই নির্বাচনটা 29 ডিসেম্বর 2008, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসের জন্য একটা স্মরণীয় তারিখ। কেন এই কথা বললাম? কারণ এরপরে আওয়ামী লীগ যে ক্ষমতায় আসে তারা অনেকটা স্বৈরাচারী কায়দায়, কি কায়দায়? স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় দীর্ঘ সময় টিকে থাকার যে মানে যে কলকবজা সেগুলো তারা নামতে শুরু করে। এবং দীর্ঘ সময় কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় এবং ক্ষমতাকে কিভাবে দীর্ঘস্থায়ী করা যায়, এটাই তারা হচ্ছে এই সময় থেকে চর্চা করে আসছে। অর্থাৎ 2008-এর পরে তারা সংবিধান সংস্কার করেছে 2011-তে। তোমরা নিশ্চয়ই জানো 2011-তে সংবিধান সংস্কার করে তারা কি করে? তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করে। তোমাদেরকে বলে রাখি যে 2011-তে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের 15 অর্থাৎ 15তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চিরতরে মুছে ফেলা হয়। তাহলে 15তম সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করা হয়। তাহলে 15তম সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করার মাধ্যমে যে আওয়ামী লীগের যে শাসন ক্ষমতা, এটাকে তারা পাকাভুক্ত করে এবং এরপরেই তারা হচ্ছে ক্ষমতায় দীর্ঘ সময় ধরে ছিল। 2014-তে ফেক নির্বাচন, এরপরে 2018-তে ফেক নির্বাচন। এখানে বিশেষ করে এই যে দেখো 2014-তে যেহেতু তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনের আয়োজন করতে যাচ্ছিল, এই জন্য বিএনপি সহ কয়েকটি দল বর্জন করেছিল। তবে সেই সময়ে আওয়ামী লীগকে সঙ্গ দিয়েছে হচ্ছে জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি সেই সময়ে আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে এবং এর পাশাপাশি হচ্ছে পীর সাহেব চরমুনায় যে দলটা, সেই দলটাও, অর্থাৎ পীর সাহেব চরমুনায়ের যে দলটা, সেটাও তাদের সাথে নির্বাচন করেছিল 2014-তে। আমার এখনো মনে আছে। 2018-তেও সেম কাহিনী, অর্থাৎ 2018 সে 30 ডিসেম্বর শীতের বেলা, দুইটাই শীতের বেলা, 1 জানুয়ারি এবং 30 ডিসেম্বর দুইটাই শীতের বেলা। ওই সময়ে কুয়াশার কারণে অনেক কিছুই দেখা যাচ্ছিল না। অনেকগুলো রাতের নির্বাচন হয়েছে, অনেক মানুষ ভোট দিতে পারে নাই এবং এটা নিয়ে অনেক রিপোর্টও হয়েছে। তো এই ধরনের নির্বাচনে যে প্রহসনমূলক নির্বাচনগুলো, সেখানে অনেক 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 আসন তারা পেয়েছে এবং কিছু আসন তারা স্যাক্রিফাইস করে ছেড়ে দিয়েছে যারা স্বতন্ত্র প্রার্থী ছিল। এবং সেই নির্বাচনগুলোতে বড় বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জামাত, তারপরে বিএনপি, এই দলগুলো হচ্ছে নির্বাচন বর্জন করেছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024-এ, যেটা তোমরা জানো জুলাই অভ্যুত্থানের আগে অনুষ্ঠিত, সেই প্রহসনমূলক নির্বাচন, সেই নির্বাচনে দেশের জনগণের অংশগ্রহণ ছিল খুবই কম। আমরা যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পড়ি তাহলে আমরা একটু জানতে পারবো যে এটাতে আসলে কি হয়েছিল। আমরা একটু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, দ্বাদশ নির্বাচন, যেহেতু আমি আগে জাতীয় সংসদ বলছি, এখন শুধু দ্বাদশ নির্বাচন লিখলেই হবে। দ্বাদশ নির্বাচনের ক্ষেত্রে যে তথ্যগুলো স্লাইডে আসে নাই আর কি, সেই জিনিসগুলোই আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। 2024 সালের শুরুতে এই নির্বাচন, অর্থাৎ 2024-এ এটা অনুষ্ঠিত হয়, তোমরা জানো সবাই, এবং 7 জানুয়ারি এটা অনুষ্ঠিত হয়। এবং এই নির্বাচনে যে ভোটের
নির্বাচন কমিশন বলতেছে ভোটারের উপস্থিতি হচ্ছে 41.8, তবে এই হার নিয়ে তৎকালীন বিরোধী দল ব্যাপক সংশয় ও আপত্তি ছিল, কারণ অনেকে বলতেছে এই নির্বাচনে 20% উপস্থিত হয় নাই বা 20% যায় নাই, 10% কাস্ট হয় নাই, এরকম অনেক রিপোর্ট আছে। এই বিষয়ে হচ্ছে টিআইবিরও একটা অনেক অনুসন্ধান আছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি, তোমরা নাম শুনে থাকবে, টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। হ্যাঁ, টিআইবিরও রিপোর্ট আছে এবং আপত্তি আছে যে এই নির্বাচনটা সুষ্ঠু হয় নাই। এবং এই সময়ে প্রধান বিরোধী দল হচ্ছে বিএনপি, সে সময়ে তাদের সমমনা দলগুলোকে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানায় এবং এই নির্বাচনটি পুরোপুরিভাবে বর্জন করে, এবং ফলে নির্বাচনে আওয়ামী লীগ একচেটিয়াভাবে তাদের নিজস্ব বিশাল বহর নিয়ে, যে বিশাল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নিয়েই, এবং সে সময়ে তোমরা ব্যারিস্টার সুমন, যিনি কন্টেন্ট ক্রিয়েশনে ছিল আগে, তো ব্যারিস্টার সুমনকেও সেই সময় আওয়ামী লীগ প্রার্থিতা দেয় নাই, তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রেখেছিল। এরকম বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদেরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করিয়েছিল, এবং সেই নির্বাচনে একচেটিয়াভাবে আওয়ামী লীগ সর্বোচ্চ আসন লাভ করেছিল, এবং এই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে, এবং এই নির্বাচনটাই আওয়ামী লীগকে বিপর্যয়ের দিকে নিয়ে যায়। অর্থাৎ এর পরবর্তী সময়ে তোমরা জানো যে বাংলাদেশে একটা বড় আন্দোলন হয়েছে, যেটা আমরা জুলাই গণ অভ্যুত্থান বলছি। তো এর পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার বলো বা ইন্ট্রিম গভর্নমেন্ট বলো, যেটা অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং এর পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026, 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তারিখটা মনে রাখবা। এবং এই নির্বাচনে প্রেক্ষাপট হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান 2024-এ, এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচন সম্পন্ন হয়, এবং এই নির্বাচনে জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। তবে বলে রাখা ভালো, এই নির্বাচনের সাথে সাথে গণভোটেরও আয়োজন হয়েছিল। তো গণভোট কি? গণভোট হচ্ছে মূলত এমন একটা নির্বাচন পদ্ধতি, এমন একটা ভোট পদ্ধতি যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনে জনগণের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মতামত নেওয়া যখন প্রয়োজন হয়ে পড়ে, অর্থাৎ রাষ্ট্রের কোনো আইন অথবা কোনো সংবিধান অথবা হচ্ছে সাংবিধানিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন হচ্ছে যে নির্বাচিত সরকার নিতে পারে না, এবং নির্বাচিত সরকার যদি যখন মনে করে যে এই সিদ্ধান্তটা তাদের নেওয়া সমীচীন নয়, তখন তারা সংবিধান বা আইনের যে কোনো একটা সংস্কার বা প্রয়োজন, মানে পরিবর্তনের প্রয়োজন থেকেই মূলত গণভোটের আয়োজন করে থাকেন। তো 2026-এ 12ই ফেব্রুয়ারি যে গণভোটের আয়োজন হয়েছে, সেই গণভোটটাকে অসাংবিধানিক এবং অনিয়মতান্ত্রিক বলে বিএনপি আখ্যা দিয়েছে, এবং পরবর্তীতে 2026-এর বিএনপির প্রতিষ্ঠিত যে সরকার, সেই সরকার সেই গণভোটের রায়কে বাস্তবায়ন করে নাই এখন পর্যন্ত। পরবর্তীতে সেটা কি করে সেটা বলা যায় না, তবে তারা প্রত্যাখ্যান করেছে, তারা বলেছে এটা অসাংবিধানিক, অনিয়মতান্ত্রিক, সংবিধানে এই ধরনের কোনো বিষয় বলা নাই। তো আমরা যাই হোক, আমাদের দেশের যে শাসন ব্যবস্থা এটা সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন, সেই নির্বাচনে জনগণের বেফুল উৎসাহ উদ্দীপনা ছিল, গণভোটের ব্যাপার ছিল, যার কারণে অনেকগুলো মানুষ অংশগ্রহণ করেছে, এবং সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 209টি আসন লাভ করেছে সে সময়ে, এবং দীর্ঘ সময় পর সরকার গঠন করেছে। এছাড়াও জামাত ইসলাম এবং এনসিপি বিরোধী দলের ভূমিকা পালন করেছে, এবং প্রথম রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাদের 6 জন প্রতিনিধি সেখানে তারা পেয়েছে, এবং এনসিপির যাত্রা শুরু হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার যে পুনরুত্থান, অর্থাৎ গণতন্ত্রের যে 2024-এর আগে যে অবস্থা ছিল সেখান থেকে উত্তরিত হয়েছে, অথবা 2024-এর পরে 26 পর্যন্ত যে অবস্থা ছিল সেখান থেকে উত্তরিত হয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে যাচ্ছে বর্তমানে। আমরা এবার আসি যে আমাদের যে নির্বাচনগুলো, সেখানে গুরুত্বপূর্ণ নির্বাচন কোনগুলা। ফার্স্ট অফ অল তোমাদেরকে বললাম যে প্রথম নির্বাচনটা তোমাদেরকে পড়তে হবে। প্রথম নির্বাচনটা এই কারণেই পড়তে হবে যে তোমাদের, কারণ হচ্ছে প্রথম নির্বাচনগুলো যদি তুমি না পড়ো তাহলে বাংলাদেশের প্রথম নির্বাচন সম্পর্কে না জানা এটা একটা ব্যর্থতা, ঠিক আছে? এটা একটা স্টুডেন্ট হিসেবে ব্যর্থতা। তো প্রথম নির্বাচন ভালো করে জানবা, চতুর্থ নির্বাচন ভালো করে জানবা, দ্বিতীয়টাও তোমরা জানতে পারো, দ্বিতীয় নির্বাচনটা
এবং এরপরে হচ্ছে নবম জাতীয় সংসদ, নবম জাতীয়, এটা টার্নিং পয়েন্ট বাংলাদেশের ইতিহাসে। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দীর্ঘ সময় ধরে তারা অগণতান্ত্রিকভাবে শাসন পরিচালনা করেছে। এরপরে 2026 সালে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, 13তম, হ্যাঁ, ত্রয়োদশ, এই নির্বাচনগুলো ভালো করে জানতে হবে। এই নির্বাচনগুলো কিভাবে হয়েছে, কেন হয়েছে, এবং কারা নির্বাচনে বর্জন করেছে, কারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, এই বিষয়গুলো, এবং কারা সরকার গঠন করেছে। আমরা এবার যাব বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে নাগরিকদের কি ভূমিকা, অর্থাৎ আমরা যারা নাগরিক রয়েছি, যে আমরা নির্বাচনে কি ধরনের ভূমিকা রাখতে পারি। যেমন ধরো, আমরা নির্বাচনে প্রতিনিধি নির্বাচিত করি, তাই না? আমরা নাগরিকরা ভোট দিয়ে প্রতিনিধি বাছাই করি, তাই তো? এই যে আমরা যারা নাগরিক, আমরা নাগরিকরা হচ্ছে ভোট দেই, হ্যাঁ, আমাদের প্রতিনিধিদেরকে। এই প্রতিনিধিরা গিয়েই গঠন করে কি? প্রতিনিধিরা গিয়েই গঠন করে হচ্ছে সরকার। তাহলে আমাদের যে মানে সরকার কাঠামো, আমাদের যেহেতু পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা, এখানে প্রতিনিধি বাছাই করা বাদে আর আসলে নাগরিকদের তেমন কোনো কাজ নাই। কারণ এই কারণেই বললাম যে প্রতিনিধিরা গিয়েই হচ্ছে সরকার চালায়। এই জন্য আমরা অনেক সময় নাগরিকরা প্রতিনিধি বাছাই করি ভোটের মাধ্যমে। এরপরে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ, আমরা প্রতিনিধি নির্বাচিত করি, ভোট দেই, আবার আমরা সেই প্রতিনিধি হয়ে ভোটে অংশগ্রহণ করতে পারি, নির্বাচনে প্রার্থী হইতে পারি। মেম্বারের প্রার্থী, চেয়ারম্যানের প্রার্থী, এমপির প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, হ্যাঁ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে দাঁড়াইতে পারো তোমরা। প্রধানমন্ত্রীর নির্বাচন ছাড়া রাষ্ট্রপতির নির্বাচনেও আমরা চাইলে অংশগ্রহণ করতে পারি। নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ, আমরা কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে, কোনো দলের পক্ষে, কোনো ব্যক্তির পক্ষে, কোনো জোটের পক্ষে আমরা প্রচারণা চালাইতে পারি। এটা আমরা নির্বাচনে নাগরিকরা আমরা ভূমিকা রাখতে পারি। আর এটা হচ্ছে সচেতনতা ও পর্যবেক্ষকের ভূমিকা। যেমন আমি 2026-এ যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমি গ্রামে গিয়েছিলাম এবং সেখানে আমি মানুষকে বুঝাইছি যে গণভোট দেন, গণভোটে হাঁ দেন। হ্যাঁ, গণভোটে হাঁ দেন, কারণ আমরা মৌলিক সংস্কার চেয়েছিলাম, রাষ্ট্রের সংস্কার, কিন্তু গণভোটে হাঁ দেওয়ার প্রচারণা করেছি। এটার মানে আমি জনগণের মধ্যে সচেতনতা বিস্তারের চেষ্টা করেছি। এবং পর্যবেক্ষক, আমি দেখেছি যে নির্বাচনটা কিভাবে হচ্ছে, যে আসলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কিনা। কারণ আমরা জানি যে গণতন্ত্র যেখানে আছে সেখানে প্রতিনিধি বাছাইয়ের একটা বিষয় থাকে। প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে যদি কোনোভাবে ভোট ডাকাতি হয়, ভোট চুরি হয়, তাহলে এটা তো কোনোভাবেই কাম্য না। এই জন্য হচ্ছে প্রত্যেকটা নাগরিককে পর্যবেক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে আমাদের যে অংশগ্রহণটা কেন জরুরি, যে আমরা নির্বাচনে কেন ভূমিকা পালন করব বা ভূমিকা পালনটা কেন জরুরি, এই গুরুত্বের কথা এখানে উল্লেখ করছে। নির্বাচনে নাগরিকদের অংশগ্রহণের গুরুত্ব প্রথমত হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংরক্ষণ। যে আমরা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, সংরক্ষণ করতে চাই, তাহলে আমাদের অংশগ্রহণ করতে হবে। জনগণের সার্বভৌমত্ব ক্ষমতা বাস্তবায়নের জন্য আমাদের অংশগ্রহণ করতে হবে। আমরা যদি বিরত থাকি তাহলে হচ্ছে ওই যে তোমার কি যে যারা শাসক আছে তারা আসবে আর যাবে, হাত বদল হবে, আমাদের কোনো অধিকার বাস্তবায়িত হবে। শাসন যারা করে তারা আসবে, ক্ষমতা থেকে চলে যাবে। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এরপর হচ্ছে যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচন। আমরা যদি যোগ্য ও দক্ষ মানুষকে নির্বাচিত করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আর হচ্ছে জবাবদিহিমূলক সরকার গঠন, জবাবদিহিমূলক সরকার গঠন করতে হবে আমাদেরকে। যে কারণ হচ্ছে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হচ্ছে জবাবদিহিমূলক সরকার। এই জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চাইলে গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। আমরা সব নির্বাচনে ভোট দিয়ে সরকার যাদেরকে নির্বাচিত করবো, অবশ্যই তাদেরকে বোঝাইতে হবে যে আমরা ভোট দিচ্ছি বলে তুমি নির্বাচিত হয়েছো। এটা বোঝাইতে পারলে সরকার জনগণের হয়ে কাজ করবে। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ আমরা কেন নির্বাচন অংশগ্রহণ করব, রাজনৈতিক সচেতনতা বাড়ানোর জন্য, যে এই দলটা ভালো, এই দলটা খারাপ, এই দলটা স্বৈরাচারী, এই দলটা মন্দ, বা অর্থাৎ এই দলটা ভালো। এইটা আমরা নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে অংশগ্রহণ করবো। আর এটা হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, অর্থাৎ আমরা যদি কোনো ধরনের বিশৃঙ্খলা না চাই, আমরা যদি চাই যে ডিসিপ্লিন ওয়েতে অর্থাৎ শান্তিপূর্ণভাবে ক্ষমতা পালাবদল ঘটুক, তাহলে আমাদেরকে এক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে। আর এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতা, অর্থাৎ
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতা নির্ভর করে তার জনগণের অংশগ্রহণের উপর। এই লাইনটা মনে রাখবা, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সফলতা নির্ভর করে নির্বাচনে নাগরিকদের অংশগ্রহণের উপর, অথবা গণতান্ত্রিক ক্ষেত্রে নাগরিকদের অংশগ্রহণের উপর প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থার বা গণতন্ত্রের সফলতা নির্ভর করে। তো সর্বোপরি আমরা এই অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের নির্বাচনের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই নির্বাচনের বৈশিষ্ট্যগুলো আমাদের অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়তে হবে, নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য এবং আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, গণতান্ত্রিক ভিত্তি, সর্বজনীন ভোটাধিকার, ভোট তালিকা ও সম ভোটাধিকার, এবং একইভাবে গোপন ব্যালট পদ্ধতি, সরল ভোট পদ্ধতি, প্রত্যক্ষ ভোট পদ্ধতি, এবং আমাদের দেশের যে নির্বাচনগুলো হয়েছে এখন পর্যন্ত 73-এর নির্বাচন, 79-এর নির্বাচন, এরপরে 1900 যে তোমার 1900 যে চতুর্থ নির্বাচন, 88-এর নির্বাচন, এবং এর পাশাপাশি তোমরা বললে 96-এর নির্বাচনটা করতে পারে, যেটাতে ভোট বর্জন করা হয়েছে। এটাও এক্সেপশনাল প্রশ্ন হিসেবে আসতে পারে, নাও আসতে পারে, এটা আসার সম্ভাবনা কম। যদিও 2009-এর নির্বাচন, 2008-এর নির্বাচন, ভালো করে নবম জাতীয় সংসদ নির্বাচন, এর পরবর্তী 2024-এর যে পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই পুরো অধ্যায়টা পড়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার দেশে একটি স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ছবি সহ একটি ভোটার তালিকা প্রণয়ন করে 2007। তার মানে 2007-এর পরে নির্বাচন হয়েছে কোনটা? 2009। আচ্ছা, সরি, 2008। হ্যাঁ, সরকার গঠিত হয়েছে 2009, 2008-এ নির্বাচন হয়েছে। এই যে দেখো, সেনাবাহিনীর মাধ্যমে ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন করে। মরিয়ম 18 বছর বয়স হওয়ার পর প্রথম ভোটার হন। ওকে, পরে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে একটি গোপন ভোটে পছন্দের প্রার্থীকে ভোট দেন। তাহলে ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের এখানে যে উদ্দীপকে এই যে নির্বাচনের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এই যে 91, এটা তো তোমরা পারো। এই যে 91-এর যে নির্বাচনের একটি বৈশিষ্ট্য, 91 প্রথম তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করা, এটাই ইন্ডিকেট করছে। তুমি বলতে পারো তোমার মন মতো, তুমি তোমার যেটা মনে থাকে এটা তুমি বলতে পারো, বাট এইখানে যেটা উত্তর চাওয়া হয়েছে, টিচার কখন বুঝবে যে তুমি আসলে ভালো করে পড়ছো? এটা তখন বুঝতে পারবে যখন তুমি 91-এর বৈশিষ্ট্যের কথা বলতে গেলে তুমি যখন তত্ত্বাবধায়কের কথা বলবে, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে এই সময়ে 91 থেকে, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে। তাহলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা, উদ্দীপকে বাংলাদেশের নির্বাচন কোন কোন বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে এখানে দেখো। একটা বলছে হচ্ছে তত্ত্বাবধায়ক গেল, তত্ত্বাবধানকারীর নেতৃত্বে হয়। এরপর হচ্ছে তোমার ভোটার তালিকা, এক ভোট এক নীতি, কয়টা বৈশিষ্ট্য গেল দেখো। তাহলে 18 বছর বয়স্ক, সর্বজনীন ভোটাধিকার, এবং গোপন ভোট পদ্ধতি, ঠিক আছে? আমরা অনেকগুলো পেলাম। এটা হচ্ছে তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচন, এক। তারপরে নির্বাচন কমিশন, 2। আর এটা হচ্ছে ছবি সহ ওই যে ভোটার তালিকা, 3। আর এটা হচ্ছে গোপন ভোট পদ্ধতি, এই যে ভোট কেন্দ্রে গোপন ভোটে, আর এটা 4। আর এটা হচ্ছে 18 বছর বয়স, প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার, অর্থাৎ সর্বজনীন ভোটাধিকার। এই যে বৈশিষ্ট্যগুলো ছাড়া, এগুলো ছাড়াও আরো কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? এগুলো ছাড়া আমরা আরো যে বিষয়গুলো, আমাদের যে আরো যে বৈশিষ্ট্যগুলো আছে, যে নির্বাচন ব্যবস্থা এছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। এখানে আমরা আরো যে বৈশিষ্ট্যগুলো পড়েছি সেখানে আসলে কোন কোন বৈশিষ্ট্য আছে আর কোন বৈশিষ্ট্য আছে, যেমন বিশেষ করে সম ভোটাধিকার, হ্যাঁ, গোপন, সরল ভোট পদ্ধতি, প্রত্যক্ষ ভোট পদ্ধতি, এগুলো এখানে উঠে আসে না। এগুলো তোমরা চাইলে এখানে আরো বৈশিষ্ট্য আছে বলে তোমরা এখানে উল্লেখ করতে পারো, ঠিক আছে? তাহলে আমরা এই অধ্যায়ে প্রশ্ন কিভাবে হয় সেটা সম্পর্কেও আমরা এই অধ্যায়ে জানলাম। তাহলে এখানে একদম সর্বশেষ গিয়ে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি, যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আরো অনেক বৈশিষ্ট্য আছে। তোমরা চাইলে সেখান থেকে 2-একটা বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো। এবং প্রশ্ন প্র্যাকটিস সহ এই অধ্যায়টি আমরা শেষ করলাম। আশা করি তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, এবং এই ধরনের ক্লাস তোমরা আরো চাও কিনা, এবং এই ধরনের ক্লাসগুলো তোমাদের কেমন উপকারে আসতেছে। সরি ফর দ্য নয়েস, আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। যেহেতু তোমাদের এখানে একটু নয়েস হচ্ছে, এটাকে তোমরা একটু পজিটিভলি দেখলে আমি আরো তোমাদের জন্য ভালো ভালো ক্লাস উপহার দিতে পারবো, কারণ এইভাবে ক্লাস নিতে আমি সবচেয়ে কমফোর্ট ফিল করি। এবং তোমাদের সহযোগিতা দরকার, এবং তোমরা সেটা হচ্ছে তোমরা
ক্লাস কেমন লেগেছে সেটা না জানালে আসলে ক্লাস নেওয়ার যে মোটিভেশন সেটা কাজ করে না। সুতরাং তোমাদের কমেন্টস এবং তোমাদের যে আগ্রহ সেটা আমাকে যদি দেখাও তাহলে আমি তোমাদের জন্য কাজ করতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ক্লাসটি যদি ভালো লাগে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করো। সালাম আলাইকুম।